দীপং স্টোরি ওয়ার্ল্ড, এখানে গল্প জীবন্ত। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন দীপং স্টোরি ওয়ার্ল্ড। আমাদের আজকের গল্প জীবন্ত বেতার। গল্পটি রচনা করেছেন বৃন্দাবন চন্দ্র বাগচি। গল্প পাঠ, গল্পের সূত্রধার আমি সুমন মিত্র। পোস্টার নির্মাণ টিম শ্যাডোপিক। সম্পাদনা এবং শব্দ অলঙ্করণ রক্তিম। শুরু হচ্ছে জীবন্ত বেতার। উত্তর পূর্ব সীমান্ত রেলপথ। রেলগাড়ি চলছে। ফার্স্ট ক্লাস কামরায় 4টি বার্থে আমরা 4 জন যাত্রী। 2 জন মিলিটারি অফিসার, মেজর বর্ধন আর মেজর রাজেন্দর সিং। রাত হলেও শুয়ে পড়বার মতো সময় হয়নি, তাই আমরা নিচের সিটে বসে গল্প করছিলাম। রাষ্ট্রদ্রোহী মিজোদের উৎপাতের কথা বলছিল ওরা। মাত্র কয়েকদিন আগে ডিনামাইট দিয়ে ওরা একখানা ট্রেন উড়িয়ে দিয়ে অনেক লোক মেরে ফেলেছে। পিছন থেকে কোনো শত্রু রাষ্ট্র ওদের উস্কে দিয়ে এই কাজ করাচ্ছিল, এবং কেনই বা এরা তাদের হাতের পুতুল হয়ে পড়েছে এই সব গল্প মিলিটারি অফিসাররা আমাদের শোনাচ্ছিল। গাঢ় অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে রেলগাড়ি চলেছে। মাঝে মাঝে জানলা দিয়ে আমরা শুধু অন্ধকারকেই দেখছি। হঠাৎই এক ঝাঁকুনি নিয়ে গাড়িটা গেল থেমে। ঝাঁকুনি দিল বেশ জোরেই। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বৈরী মিজো বা নাগাদের কাজ নয় তো? মেজর সিং বলল, একবার দেখা যাক। কিন্তু মুখ বাড়িয়ে গভীর অন্ধকার ছাড়া আর কিছুই দেখলাম না। মেজর তার শক্তিশালী টর্চের আলো জানলা দিয়ে বাইরে ফেলল। দেখা গেল শুধুই জঙ্গল। ট্রেনটা একটা জঙ্গলের মধ্যেই দাঁড়িয়েছে। রাত বেশি গভীর হয়নি, তাই যাত্রীরা জানলা দিয়ে মুখ বাড়িয়ে কি ব্যাপার হয়েছে দেখবার চেষ্টা করছিল, তবে নামতে কেউ সাহস করছিল না। শেষ পর্যন্ত দেখা গেল গার্ড তার লণ্ঠন নিয়ে ইঞ্জিনের দিকে এগিয়ে আসছে। মনে হলো বেশ ভয়ে ভয়েই সে এগোচ্ছে। 2 মেজর তখন তাদের রিভলভারের টোটা পুড়ে নিয়ে শক্তিশালী টর্চ নিয়ে নেমে পড়ল। আমরা গাড়িতেই বসে রইলাম। ওরা ফিরে এলে ওদের কাছে শুনলাম লাইন জুড়বার ফিশ প্লেট কারা যেন সরিয়ে ফেলেছে। ড্রাইভার সন্দেহ করে গাড়ি না থামালে গাড়ি লাইন থেকে পড়ে যেত। তারপর যে কি হতো বোঝাই যাচ্ছে। আমরা নিঃশ্বাস ফেলে বললাম, বাবা, তাহলে খুব বেঁচে গেছি বলুন। কিন্তু পাশ থেকে ওরা যদি আক্রমণ করে? মেজর হেসে বলল, সুবিধা হবে না। 3খানা বগি বোঝাই শুধু সৈন্য যাচ্ছে, সঙ্গে অস্ত্রশস্ত্র প্রচুর। আমি বললাম, ও, তাহলে সৈন্যদের মেরে ফেলবার জন্যই গাড়ি উল্টে দেওয়ার এই ব্যবস্থা। তাহলে নিশ্চয়ই ওরা জানতো যে এই ট্রেনে সৈন্য যাচ্ছে, কি বলুন? মেজর আবার বলল, তাই তো মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই গুপ্তচর মারফত খবর পেয়েছে ওরা। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। এই কথার পর আস্তে আস্তে গুপ্তচরের কথা এসে পড়ল। আমি প্রথম মহাযুদ্ধে প্রসিদ্ধ গুপ্তচর মাতাহারির গল্প তুললাম। মেজর বর্ধন বলল, আরে ওসব পুরনো কায়দা। নতুন কায়দায় গুপ্তচর অনেক দেখেছি। 2য় মহাযুদ্ধে ইংরেজদের হয়ে লিবিয়ায় যুদ্ধ করছি। মাঝে মাঝে শুনছি যে একজন গুপ্তচরকে ধরে গুলি করা হচ্ছে। গুপ্তচরদের যে কত কৌশল ছিল তা মহাযুদ্ধের পর প্রকাশ পেয়েছিল। আপনারা নিশ্চয়ই অনেক প্রবন্ধে বা বইয়ে সেই সব কায়দা কৌশলের কথা পড়েছেন, কিন্তু আমার নিজের চোখে যে অদ্ভুত বিজ্ঞানসম্মত গুপ্তচর বৃত্তি আমি দেখেছি তা অবিশ্বাস্য মনে হয়।
ঘটনাটা কেন জানি না প্রকাশ করা হয়নি। সঙ্গে সঙ্গে প্রায় কৌতূহল প্রকাশ করলাম। বললাম, তা আমাদের শোনাতে বাধা আছে কি? মেজর বলল, না, বাধা কিছু নেই, তবে সরকার যখন প্রকাশ করেনি তাই একটু। আমরা চেপে ধরলাম। ঘটনাটা যখন সত্যি আর এখন যুদ্ধও যখন চলছে না, তখন বলতে বাধা কি বলুন না। মেজর একটু ভেবে নিল, দুজনে কি সব পরামর্শ করে নিল, তারপর বলল, আচ্ছা শুনুন তাহলে। আমাদের সৈন্যদলের লোকটা হরনাম সিং বলে পরিচিত ছিল। লোকটা ভারতীয় ভাষার মধ্যে বাংলা, উর্দু, হিন্দি আর পাঞ্জাবি ভাষা জানত, অনর্গল বলতেও পারত, আর বিদেশি ভাষার মধ্যে ইংরেজি আর জার্মান ভাষাও জানত। ও বলতো দ্বিতীয় মহাযুদ্ধের সময় অনেকদিন ধরে জার্মানিতে বন্দী ছিল, সেখান থেকেই জার্মান ভাষা শিখেছে। যাই হোক, কোথা থেকেও জার্মান ভাষা শিখেছে তা নিয়ে আমরা মাথা ঘামাইনি। লোকটা সৈন্য বিভাগের কোনো চাকরি করত না, অথচ সৈন্য দলের ছোট বড় সব মানুষের সঙ্গেই তহরম মহরম ছিল। দাড়ি, চুল, পাগড়ি, বালা, কৃপান, এই নিয়ে লোকটা যার সঙ্গে যেমন ভাষা বলা দরকার সেই রকমই বলে যেত। ওর একটা দোকান ছিল, তাতে সৈন্যদলের উপযোগী টুকিটাকি অনেক জিনিস পাওয়া যেত। অনেক অফিসারকে ডেকে দোকানে তুলে এটা ওটা খাওয়াতো, আর মাঝে মাঝেই ওর জার্মান ভাষার অভিজ্ঞতার কথা শোনাতো। পাকিস্তানের সঙ্গে যেবার যুদ্ধ বাদে আমাদের দল তখন কাশ্মীরে, সেখানেই হরনাম সিং এর দোকান। লোকটা প্রায়ই আসে, মেলামেশাও করে। আমরা তখন খুব সাবধানে আছি, কথাবার্তাও মাপ যোগ করে বলি, কি জানি কখন কোন গুপ্তচর মারফত কোন কথা ফাঁস হয়ে যায়। হরনামকেও বলে দেওয়া হলো যে সে যখন তখন আমাদের ক্যাম্পে যেন না আসে। হরনাম বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা মানা করলে আমার আসবার কি দরকার বলুন। এক রাত্রে আমাদের সেনাপতি কর্নেল রঙ্গনাথের তাঁবুতে আমরা একখানা ম্যাপ খুলে আলোচনা করছি। এমন সময় শান্ত্রী এসে বলল, বাইরে হরনাম সিং এসেছে। আমি ওকে চিনলেও ঢুকতে দিতে চাইনি। সে তখন একটা চিরকুট দিয়ে পাঠালো, বলেছে কর্নেলের হাতে দিতে। কর্নেল চিরকুটটা দেখে হরনামকে ডেকে আনতে হুকুম দিলেন। চিরকুটটায় লেখা ছিল, শত্রুদের গতিবিধির রাস্তা সম্বন্ধে নির্ভুল সংবাদ জোগাড় করেছি, যদি দয়া করে আসতে দেন তবে সামনে এসে বলতে পারি। নিজের দেশের স্বার্থে এ খবর আমাকে বলতেই হবে। এই রকম চিরকুট দেখে তো আমরা সবাই অবাক। হরনাম এসে বলল, এই রাস্তায় ওই পাকিস্তানিরা আসছে। হ্যাঁ হ্যাঁ, একখানা ম্যাপ যদি পাওয়া যায় তাহলে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি। ম্যাপখানা হরনামের আসবার আগেই লুকানো হয়ে গিয়েছিল। এখন আবার হরনাম চাইতেই বের করা হলো, কারণ হরনামকে অবিশ্বাস করার কারণ কিছুই ঘটেনি। তার উপর এমন একটা খবর দিতে সে এসেছে। ও তখন পকেট থেকে একটা দামি পেন্সিল বের করলো। পেন্সিলটা বেশ চকচকে, ধাতুর তৈরি, সোনার ক্লিপ বসানো। ও বোতাম টিপে শীষ বের করে নিয়ে ম্যাপের ওপর দেখিয়ে দেখিয়ে পাকা সেনাপতির মতো শত্রুর গতিবিধির কথা বলতে লাগলো। কর্নেল বললেন, তুমি এত কথা জানলে কি করে? সে সেলাম করে বলল, অনেকদিন এদেশে আছি তো, এদিককার রাস্তা, জঙ্গল সব আমার চেনা, একবারে মুখস্থ। বহু লোকের সঙ্গে কাজ করেছি, বহু লোকের সঙ্গেই জানাশোনা, কাজী খবর পেতে আমার অসুবিধা হয় না। দেশের স্বার্থে চেনা লোককে গুপ্তচরের মতো কাজে লাগিয়েছি। তারা যে যেখানে যা পায় আমাকে এসে খবর দেয়। যাই হোক,
হরনামের দেওয়া খবর আমাদের খুব উপকারে লাগলো। বিশেষ জায়গাগুলো অবরোধ করে এগোতেই 20 জন পাকিস্তানি গেরিলা ধরা পড়ে গেল। তাদের সঙ্গে হাত বোমা আর টমিগান ছিল। কর্নেল হরনামকে ডেকে অভিনন্দন জানালেন। ও হেসে বলল, দেশের সেবা আমার কর্তব্য। 2-1 দিন পর ও আবার আমাদের গোপন বৈঠকের সময় এসে চিরকুট পাঠালো। কর্নেল সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠালো। সেদিন আর ম্যাপটা লুকানো হয়নি। হরনাম পেন্সিলটা বের করে গোটা ম্যাপটা নিয়ে আলোচনা শুরু করে দিল। কর্নেল বললেন, তুমি গোটা ম্যাপটা আলোচনা শুরু করলে কেন? হরনাম বলল, কোথায় ভুল আছে দেখছি স্যার। ম্যাপটা যেই তৈরি করুক, এতে এই জায়গাগুলো বেশ দুর্বল। এইখানা দিয়ে শত্রুরা অনায়াসে এসে পড়তে পারে। এসব বড় বড় ঘাঁটি হারালেই আমরা দুর্বল হয়ে পড়ব। কর্নেল এবার চটে উঠলেন, বললেন, তোমাকে আমাদের প্ল্যানের ভুল ধরার জন্য ডাকা হয়নি। কোনো কিছু খবর থাকলে বলতে পারো। হরনাম যেন থমকে গেল, এমন ভাবে বলল, বলবো, নিশ্চয়ই বলবো। শুধু এইগুলো দুর্বল জায়গা বলে মনে হলো, তাই দড়িয়ে দিলাম। তবে হ্যাঁ, যা বলতে এসেছিলাম তা হলো, এই ম্যাপের 312 পয়েন্ট বলে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে শত্রুদের সন্ধান পাওয়া গেছে। তাড়াতাড়ি চেষ্টা করলে ধরা যেতে পারে। কর্নেল তাড়াতাড়ি বেতারে সংকেত পাঠালেন ওই জায়গায় খোঁজ নেওয়ার জন্য। আশ্চর্য ব্যাপার, হরনামের কথাই ঠিক। 3 জন মেশিন গানধারী ধরা পড়ল। কর্নেল বললেন, হরনাম লোকটা কাজের। ওর দেওয়া খবরের ভিত্তিতেই আমরা কয়েকজন পাকিস্তানিকে বেশ ধরতে পেরেছি। ওকে আমাদের গোয়েন্দা বিভাগের কাজে নিয়োগ করা হোক। এই ঘটনা ঠিক 2 দিন পর হরনাম আমাদের ম্যাপ দেখে যে জায়গাগুলো দুর্বল বলেছিল, সেই জায়গাটা দিয়েই পাকিস্তানের আক্রমণ হলো, আর আমাদের সৈন্যরা পিছু হটে এলো। আমরা তখন বলাবলি করলাম, হরনাম তো ঠিকই বলেছিল, ওর দেখছি সাময়িক জ্ঞান খুব। এরপর একদিন হরনামকে ডেকে এনে আমাদের গোপন বৈঠকের সময় কর্নেল বললেন, তোমার কাজে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। তুমি আমাদের গোয়েন্দা বিভাগে কাজ নাও। হরনাম সেলাম করে বলল, সাহেব, আমি দোকানদারি করি। বাপ ঠাকুরদার কিছু জমি জমা আছে, তাই দেখি বেশ চলে যাচ্ছে। এই যে আপনাদের কাছে এইসব খবর দিয়ে দেশের সেবা করি, এর কোনো দাম নিতে চাই না। তবে আমার কাজে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে তলব দিলেই আমি যা যা খবর থাকবে আমি জানিয়ে দিয়ে যাব। এরপর থেকে ওর আসা যাওয়া আরো বেড়ে গেল। এমনকি আমাদের গোপন বৈঠকেও ও উপস্থিত থাকতো। ওর সামনেই আমরা খোলাখুলি সব আলোচনা করতাম। ব্যাপারটা সবার আগে নজর পড়ল এক বাঙালি অফিসারের, নাম ক্যাপ্টেন বসু। সেই আমাদের এক বৈঠকের সময় বলল, দেখুন, আমার সন্দেহ হচ্ছে। আপনাদের বলি বলি করেও আমি বলতে পারছি না। কর্নেল বললেন, বলেই ফেলো। বসু তখন বলল, আমার সন্দেহ হচ্ছে হরনাম পাকিস্তানি গুপ্তচর। ঘরে যেন বোমা ফাটলো, সবাই চুপ। কর্নেল বললেন, আপনার এই সন্দেহের কারণ কি? হরনামের কথায় বিশ্বাস করে আমরা কত পাকিস্তানি সৈন্য ধরেছি, একেবারে অস্ত্র সমেত। হ্যাঁ, ধরেছি ঠিকই। 60 জন অশিক্ষিত সৈন্য আর সামান্য হালকা কিছু অস্ত্র, আর দিয়েছি অত্যন্ত সাবধানে রাখা 5টা গোপন ঘাঁটি, যার সংবাদ আমরা ছাড়া কেউ জানে না। এমনকি সৈন্য দলেরও অনেকেই জানে না। আর একমাত্র আমাদের গোপন বৈঠকেই এই সব নিয়ে আলোচনা হয়। সে সময় বাইরের লোকের মধ্যে একমাত্র হরনামই থাকে। শত্রুপক্ষ কিন্তু এই ঘাঁটিগুলোতে এমনভাবে আক্রমণ করেছে যেন মনে হয় তারা সবই জানে। এর কারণটা কি বলতে পারবেন?
সবাই ভাবনায় পড়ে গেলাম। বসুর সব যুক্তি সত্যি, বেলনা নয়। হরনাম যেদিন বলল এই দুটো ঘাঁটি দুর্বল, তার ঠিক পরদিনই ওই দুটোতে আক্রমণ হলো আর আমাদের পিছিয়ে আসতে হলো। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, না, সন্দেহ রাখা ঠিক নয়। এখনই হরনামের বাসায় চলো, সার্চ করা যাক, দেখা যাক ট্রান্সমিটার বা ওই ধরনের কিছু পাওয়া যায় কিনা। আর সাবধান হওয়ার আগেই হঠাৎ খানা তল্লাশ হওয়া ভালো। একটু থেমে কর্নেল আবার বললেন, তবে এও ঠিক, ও যদি গুপ্তচর না হয় তবে এই ব্যাপারের পর ও আর আমাদের সাহায্য করবে না। তবুও ক্যাপ্টেন বসুর কথা উড়িয়ে দেওয়া চলে না। চলুন। কয়েকজন সিপাই নিয়ে আমরা 5 জন অফিসার গভীর রাত্রে চললাম ওর বাসায়। হরনাম তখন ঘুমিয়ে পড়েছিল। ধাক্কাধাক্কিতে লাফিয়ে উঠতেই সে হতভম্ব। বলল, কি ব্যাপার কর্নেল সাহেব? কর্নেল বললেন, হরনাম, আমরা একটা সংবাদ পেয়েছি যে তুমি পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছো। তুমি যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো, আমরা তোমার ঘর সার্চ করব। হরনাম হেসে বলল, ও এই কথা? তা সন্দেহ যখন হয়েছে সার্চ করবেন নিশ্চয়ই। যদিও জানি কিছুই পাবেন না, কিন্তু আমার দুঃখ হচ্ছে আপনারা আমাকেই গুপ্তচর ভাবলেন। আচ্ছা, ওই চেয়ারটায় বসবো? কর্নেল বললেন, বসো, কিন্তু টেবিলের ড্রয়ার খুলো না যেন। হরনাম চেয়ারে বসল। টেবিলের ওপর ওর সেই পেন্সিলটা ছিল। হাত দিয়ে সেটা নাড়াচাড়া করতে লাগলো। এদিকে সব সিপাহীরা ওর ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। হরনাম একটুও বিচলিত না হয়ে চুপ করে বসে রইল। হঠাৎ বলল, আচ্ছা, আপনারা কেউ জার্মান ভাষা জানেন? আমরা বললাম না। তখন ও বলল, আপনাদের এই সন্দেহ আর সার্চ করা দেখে আমার জার্মানির বিখ্যাত কবি হাইনের একটা কবিতা মনে পড়ছে। এই বলে ও সুর করে জার্মান ভাষায় কিছু বলল। আমাদের মন তখন উত্তেজিত। ও কি বলল তার মানে আমরা শুনতে চাইলাম না। এর মধ্যে তল্লাশি দল এসে পড়ল। বলল, কিছুই পাওয়া যায়নি। কর্নেল বললেন, হরনাম, আমরা দুঃখিত। হরনাম বলল, না না, এতে দুঃখের কি আছে? দুঃখের কিছু নেই। আপনারা মিলিটারি অফিসারের যা কর্তব্য তাই করবেন। রাত হয়েছে, একটু কফি খেয়ে যান, ভালো কফি আছে। এরপর থেকে হরনামের দাম আরো বেড়ে গেল। আমাদের সঙ্গে ও আরো বেশি মেলামেশা করতে লাগলো। মাঝে মাঝে ফাঁক দিয়ে 2-4টে পাকিস্তানিকে দৌড়িয়েও দিতে লাগলো। এইখানেই যদি ঘটনাটা শেষ হয়ে যেত তবে আপনাদের কাছে এই গল্প করতেও পারতাম না, কারণ আমাদের সব ঘাঁটি পাকিস্তানের হাতে ধ্বংস হয়ে যেত আর তার সঙ্গে আমরাও মরতাম। কিন্তু ভগবান সদয়। একদিন শুনলাম হরনাম পাগল হয়ে গেছে। আমরা দুঃখিত হয়ে ওর বাড়ি গেলাম। ও তখন চুপ করে বসেছিল। কর্নেল বলল, হরনাম, কেমন আছো? হরনাম একটু হাসলো, বলল, আসুন কর্নেল স্যার। বলতে বলতেই উঠে দাঁড়িয়ে মাথা চাবড়াতে লাগলো আর চেঁচাতে লাগলো, কি উৎপাত বাবা! কে আমাকে বাঁচাবে? কে বাঁচাবে? কর্নেল বললেন, কি হয়েছে তোমার? কি বলছো তুমি? ও তখন চুপ করে গেল। চেয়ারে বসে বলল, কিছু না। কিছু খাবেন কর্নেল সাহেব? বলতে বলতেই আবার লাফিয়ে উঠে চেঁচাতে লাগলো। তার
তারপর পাগলের মতো পায়চারি করতে লাগলো। মরে গেলাম, এই বিষাক্ত হয়ে গেলাম। কর্নেল বললেন, না, তোমার অসুখ, এখন আর কিছু খাওয়াতে হবে না। ও তখন চুপ করে বসে পড়ল, বলল, না না, এমন আর কি অসুখ, ও কিছু নয়। বলতে বলতেই আবার চেঁচিয়ে উঠল, কি উৎপাত রে বাবা, কে আমাকে বাঁচাবে? কে বাঁচাবে? 2-3 দিনের মধ্যে ওর অবস্থা শোচনীয় হয়ে উঠল। মাঝে মাঝেই চেঁচায়, খায় না, ঘুমায় না। আমরা তখন ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম। ও কিছুতেই হাসপাতাল যাবে না। তখন জোর করে হাত পা বেঁধে গাড়ি করে ওকে হাসপাতালে পাঠানো হলো। হাসপাতালের ডাক্তার 2-3 দিন ধরে তাকে পর্যবেক্ষণ করে মানসিক রোগের বড় হাসপাতালে পাঠালো। সেখান থেকে যে খবর এলো তা শুনে আমাদের চক্ষু স্থির হয়ে গেল। বড় হাসপাতালের প্রথমে ওর মাথার এক্সরে করে ফটো তুলতে দেখা গেল ওর মাথার পিছনের হাড়ের ওপর ঠিক কানের পিছনে দুদিকে দুটো যন্ত্র লাগানো আছে, আর জিভের নিচেও একটা যন্ত্র লাগানো আছে। ওর চুল দাড়ি সব কামিয়ে ফেলে দেখা গেল ওর চামড়ায় কয়েকটা অপারেশনের দাগও আছে। তখন অপারেশন করে যন্ত্রগুলো বের করে নেওয়া হলো। দেখা গেল কানের পেছনে যে যন্ত্রটা ছিল সেটা হলো বেতারের গ্রাহক যন্ত্র বা রিসিভার, আর জিভের নিচে যেটা ছিল সেটা হলো প্রেরক বা ট্রান্সমিটার। এইবার সব ব্যাপার পরিষ্কার হয়ে গেল। ওই লোকটার এইসব লুকানো যন্ত্রপাতির খোঁজ পাওয়া কারো সাধ্য ছিল না। বুঝলাম ও যখন আমাদের সঙ্গে বসে ম্যাপ নিয়ে আলোচনা করত তখন ওই ট্রান্সমিটারে খবর চলে যাচ্ছিল, আর পাকিস্তান ওর দেওয়া সব খবরই ধরে নিচ্ছিল। ওখান থেকে যেসব নির্দেশ আসতো বা ওরা যা প্রশ্ন করত তাও ওর গ্রাহক যন্ত্রে ধরা পড়ত। কিন্তু সব যন্ত্রই তো শরীরের মধ্যে, হাজার খানা তল্লাশি করলেও বোঝবার উপায় নেই। আর ওই পেন্সিলটা ছিল যন্ত্র চালু করবার সুইচ। ওটা হাতে নিয়ে সুইচ টিপেই ও কথাবার্তা বলতো। মেজরের গল্প শুনে আমরা শিউরে উঠলাম। বললাম, কি সাংঘাতিক কাণ্ড! কিন্তু পাকিস্তান তো যন্ত্রবিদ্যায় এত উন্নতি করেনি, এ যন্ত্র তারা পেল কোথায়? মেজর আবার বললেন, পাকিস্তানের কি সাধ্য ওই যন্ত্র লাগায়? লোকটার আসল নাম রহমান বে। ও পশ্চিম জার্মানিতে থাকার সময় ওই যন্ত্র লাগিয়েছিল। ওকে পশ্চিম জার্মানি পাঠিয়েছিল পূর্ব জার্মানিতে গুপ্তচর বৃত্তির জন্য। ওর আসল বাড়ি পাকিস্তানে। জার্মান থেকে ও পালিয়ে আসে পাকিস্তানে। পাকিস্তান তো এমন গুপ্তচর পেয়ে লুফে নিয়েছে। এমনটা যে হতে পারে এটা ওদের কল্পনার বাইরে ছিল। প্রচুর মাইনেও দিত ওকে। ওর মাইনে গভর্নরের চেয়ে বেশিই ছিল। এসব কথা পরে জেরার মুখে ও স্বীকার করেছিল। আমরা বললাম, আচ্ছা হরনাম হঠাৎ পাগল হয়ে গেল কেন তাহলে? মেজর বলল, আসলেও পাগল হয়নি, যন্ত্রটা হঠাৎ বিগড়ে গিয়েছিল। সুইচটা আর কাজে লাগতো না। সব সময় ওই ওয়েভ লেন্থে যে কথাবার্তা হতো দুনিয়ার সব দেশ থেকে সেই সব কথাবার্তা, গান, বক্তৃতা ধরা পড়তে লাগলো ওই গ্রাহক যন্ত্রে। সারা দুনিয়া থেকে কিছুক্ষণ বাদে বাদে যদি এমন উৎপাত শুরু হয় তবে মানুষটা কি ঠিক থাকতে পারে? তবুও হরনাম হাসপাতাল যেতে চাইনি শুধু ধরা পড়ে যাওয়ার ভয়ে, কিন্তু শেষ পর্যন্ত ধরা তাকে পড়তেই হলো। আমরা বললাম, আপনারা যেদিন ওর বাড়ি সার্চ করলেন সেদিন জার্মান ভাষায় ও কবিতা বলল কেন? মেজর আবার বলল, বুঝলে না,
ওটা ওর চালাকি। আমরা জার্মান ভাষা জানি না এটা জেনেই ও জার্মান ভাষায় ওদের ঘাঁটিতে জানিয়ে দিয়েছিল যে ওর বাড়ি সার্চ হচ্ছে। ওকে সন্দেহ করা হয়েছে। তা শেষ পর্যন্ত লোকটা সম্বন্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? মেজর হাসলেন, বললেন, আইনত প্রাণদণ্ড হওয়া উচিত ছিল, কিন্তু জানেনই তো ভারত সরকার পাকিস্তানের মতো কড়া নয়, তাই লোকটা এখনো জেলেই আছে। আর ক্যাপ্টেন বসু দূরদৃষ্টির জন্য তাকেও প্রমোশন দেওয়া হয়েছিল। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।